যেখানে আবেগ এবং সাথে সৌন্দর্যের মিশ্রণ ঘটে। কবিতা আমাদের জীবনের সাথী। কবিতা অনেকের জীবনের বেঁচে থাকার রসদ। আর এই মুহূর্তে আমাদের কথায় ও কবিতায় অনুষ্ঠানের সাথে রয়েছেন একজন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, মহিবুর রহমান, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং তার লেখা বিভিন্ন পত্র পত্রিকায় এবং সংকলনে বারে বারে প্রকাশিত হয়েছে। শুধুমাত্র প্রকাশিতই হয়নি, সাথে কিন্তু উচ্চ প্রশংসিত হয়েছে সমানভাবে আমাদের দেশের মাটিতে এবং বিদেশের মাটিতেও। এবং বিশেষ করে তার লেখনী সূত্রেই তিনি দুই বাংলাকে একটি দৃঢ় বন্ধনে বেঁধেছেন। তার লেখা আমাদের বাংলা সাহিত্যকে এবং তথা আমাদের দুই বাংলাকে গৌরবান্বিত করেছে। এই লেখনী সূত্রেই কিন্তু তাকে বারে বারে বাংলাদেশে পৌঁছে যেতে হয়। এবং আমাদের এই যে প্রত্যেকের প্রিয় বাংলাদেশ, সেখানে কিন্তু তিনি আপনাদের আমন্ত্রণে বা যারা তার প্রিয় অনুরাগী ভক্তরা রয়েছেন তাদের আমন্ত্রণে বারে বারে পৌঁছে যান। এবং এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন যে আমরা যেই একটা জরুরি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু এই যে বাইরের দেশগুলোতে যাওয়া আজকে বেশ কিছুদিন ধরে বিরত রয়েছে। অতএব কবির হৃদয়ে তো ব্যথা হবেই। তো আজকের অনুষ্ঠানে অবশ্যই কবি মহিবুর রহমানকে স্বাগত জানাবো। সাথে এই যে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশে যেতে পাচ্ছেন না, তার প্রিয় বাংলা দেখতে পাচ্ছেন না, তার জন্য তার অন্তরে কতটা ব্যথা জমেছে সে কথাও শুনবো। প্রথমে দাদাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, শুভ দ্বীপ্রহর। আচ্ছা, আপনার লেখনী সূত্রে মানে আপনার লেখা যেহেতু আমাদের দুই বাংলার যারা পাঠক পাঠিকারা রয়েছে প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করেন এবং সেখানে না বাংলাদেশে অনেক সাহিত্য বৈঠকে আপনি যোগদান করতে চান। তো এই যে আমাদের কোভিড পরিস্থিতিতে আজকে বেশ কিছুদিন ধরে বেশ কিছু বছর ধরে আপনি যেতে পাচ্ছেন না, তার জন্য কি আপনার কোনো দুঃখ হচ্ছে? নিশ্চয়ই, গত বছর মার্চ মাস থেকে সম্ভবত কোভিড নিয়ে লকডাউন শুরু হয়েছিল এবং যে কোভিড করোনা যে ব্যাপক আকার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় সারা বিশ্বে বলতে পারেন প্রায় দেশেই মানে ব্যাপক হারে আকার ধারণ করে, যার ফলে তো সত্যি সত্যি যে সমস্ত অনুষ্ঠান, কবিদের আড্ডা, কবি সাহিত্য সভা সব কিছু শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে বাংলাদেশ, ইন্ডিয়ার বাইরেও সমস্ত জায়গায় প্রোগ্রামগুলো বন্ধ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ভার্চুয়াল প্রোগ্রামগুলো হচ্ছে, ভার্চুয়ালের মাধ্যমে গত বছর ধরে প্রোগ্রামগুলো চলছে। বাংলাদেশের প্রোগ্রাম গত জানুয়ারিতে হওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়েছে, জুলাই হওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়েছে। জানি না আমরা কবে এর থেকে মুক্তি পাবো। সামনেই আবার পুজোর পর শুনছি তৃতীয় ঢেউ আসছে, তৃতীয় ঢেউ আবার ব্যাপক আকার ধারণ করবে এবং এটা শিশুদের মধ্যেও যাবে। এটা নিয়ে আমরা আতঙ্কিত যে বড়রা যাই হোক রিকভারি করছে, কিন্তু শিশুরা কিভাবে এটা থেকে মুক্তি পাবে। এর পাশাপাশি আমরা বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় ভার্চুয়াল সভাগুলো আমরা আমন্ত্রিত হচ্ছি, ভার্চুয়ালের মাধ্যমে ফোনে লাইভ করছি। আচ্ছা, আপনার মানে লাস্ট ভিজিট কবে করেছিলেন বাংলাদেশে? লাস্ট আমরা বাংলাদেশে গেছি 2020 সালের জানুয়ারি মাসে। সেখানকার বাংলাদেশের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, তার আমন্ত্রণে প্রথমে আমরা ঢাকাতে একটা র্যালি হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল। সেখান থেকে আমরা গেছিলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার, বিশ্বের সব থেকে মানে দীর্ঘতম সি বিচ কক্সবাজার। সেখানে আমরা ছিলাম এবং ওখানে আমাদের অনুষ্ঠান হয়েছিল সমুদ্র বিচের ধারে এবং একটা হলে। সেখানকার জেলা শাসক উদ্বোধন করেছিলেন। এরপরে আমরা আবার ঢাকা ফিরে আসি। ঢাকাতে আমাদের ঢাকা মানে বাংলাদেশ যে বিজ্ঞান ভবন, সেই বিজ্ঞান ভবনে ঢাকাতে আমাদের একটা অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন লেখক লেখিকারা এবং বাংলাদেশের প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী ইয়াফিজ ওসমান। সেই অনুষ্ঠানে আমাকে একটা পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। খুব আনন্দ পেয়েছিলাম যে আমাদের দেশের বাইরেও কোনো মন্ত্রী আমার হাতে পুরস্কার তুলে দিয়েছে।
একদম। এটা নিশ্চয়ই আমার কাছে অবশ্যই এটা গর্বের। প্রত্যেকের কাছে, বিশেষ করে মানে বাঙালির কাছে একটা ভীষণ আনন্দের জায়গা। আহ, তো আপনার প্রথম জীবনে মানে আপনি তো পড়াশোনা অনেকটাই করেছেন, মানে এক কথায় বলতে গেলে উচ্চশিক্ষিত, এবং প্রথম জীবনে আপনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তো সেই যে সাংবাদিকতার মানে সাংবাদিক হিসেবে আপনি যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছিলেন, সেগুলো কি কখনো আপনাকে লেখালেখিতে সাহায্য করেছে? হ্যাঁ, নিশ্চয়ই লেখালেখিতে তো সাহায্য করেছে সাংবাদিকতার মাধ্যমেই। কিন্তু আমি বলি, আমি শুধু যে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছি তা নয়, আমি এখানে ডিএইচএমএস করেছি কমপ্লিট, এবং ডিএইচএমএসের পর ডিপ্লোমা আরও যারা হোমিওপ্যাথিতে আছে সেগুলোও করেছি। তারপরে আমি সাংবাদিকতায় একটা ডিপ্লোমা করি, করে আমি সাংবাদিকতার লাইনে আমি কলকাতা করেসপন্ডেন্স, কোলফিল্ড টাইমস সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছি। যেমন আমি সংবাদ প্রতিদিনে লিখতাম, আমি কোলফিল্ড টাইমসের কলকাতা করেসপন্ডেন্ট ছিলাম। আমি মূলত দুটো উপরে বিষয়ের উপর খবর করতাম, একটা ক্রাইম আর একটা হচ্ছে বিনোদন খবর। তখন আমার টলিউড পাড়ায় টেকনিশিয়ান 1, টেকনিশিয়ান 2, NTN, ইন্দ্রপুরী এবং বিভিন্ন যে বাড়ি অনুষ্ঠান স্পটগুলো আছে, যে বাড়িগুলো আছে যেখানে শুটিং হতো, সেখানে নিয়মিত যাতায়াত ছিল। কারণ আমি মূলত দুটোর উপরে করতাম, ক্রাইম খবর করতাম এবং বিনোদন খবর করতাম। ক্রাইম খবর করতে গিয়ে আমার এগনেস্টে বহু উকিলের চিঠি ধরানো হয়েছে, এমনকি একটা কেস চালুও হয়েছিল, তারপরে আবার পরে উইথড্র করে নিয়েছিল। অনেক সময় হুমকিও পেতে হয়েছে, আবার অনেক সময় অফার দিয়েছে যে আপনি আপনাকে গিফট করছি, আপনি খবরটা একটু উইথড্র করুন। তো যাই হোক, আমি কখনো মাথা নত করিনি, খবর করে গেছি। তো আমি প্রথম কলকাতায় যে পত্রিকায় লিখতাম, কোলফিল্ড টাইমস, তারপরে আমি সংবাদ প্রতিদিনে জেলার পাতায় খবর করতাম, সময়ের পরিবর্তন ম্যাগাজিনে আমি লিখতাম, আমি বিশেষ সংবাদ সংকেত একটা পাক্ষিক পত্রিকা ছিল তাতে লিখতাম, ঘরে বাইরে ম্যাগাজিনে লিখতাম, সবার খবর দৈনিক পত্রিকা আমি খবর করতাম, অপরাধ সত্যান্বেষণ একটা মাসিক ম্যাগাজিন বেরোতো, তাতে আমি নিয়মিত লিখতাম, ফুটপাত একটা সাপ্তাহিক পেপার ছিল, ফুটপাতেও আমি সাংবাদিকতা করেছি, সংবাদ প্রবাহ সাপ্তাহিক একটা পেপার আমি সাংবাদিকতা করেছি, ধ্রুবকথা এবং রুপিয়া সফর দুটোই মানে মাসিক ম্যাগাজিন, তাতেও আমি লিখতাম। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতাম, তারা ছাপত। তার মানে আপনি মানে প্রচুর সংস্থার সাথে যুক্ত ছিলেন আপনার যখন হ্যাঁ, বলতে গেলে এই সাংবাদিকতার সূত্রেই আমার প্রথম আলাপ হয়েছিল বউবাজার জোড়া শিব মন্দিরের পাশে অরুণিমা প্রকাশনী ছিল। অরুণিমা প্রকাশনীর কর্ণধার ছিলেন সাহিত্যিক, সাংবাদিক এবং কবি অমল মুখোপাধ্যায়। তিনি মারা গেছেন। তার সঙ্গেই সাংবাদিকতা সূত্রে আমার প্রথম আলাপ হয়েছিল 2001 সালে জানুয়ারি মাসে, এবং তার প্রকাশনীতে যাওয়া আসা করতে করতেই, আর তার আগে আমি লেখালেখি করতাম। তো প্রথম আমার 2001 সালের জুলাই মাসে ভালোবাসার দুই দিগন্ত, অমল মুখোপাধ্যায় একটা বই সম্পাদনা করতেন, সংকলন ভালোবাসার দুই দিগন্ত, ওপার বাংলা এবং এপার বাংলা, যারা কবি সাহিত্যিক প্রবীণ এবং নবীন যারা, তাদের নিয়ে কবিতা গল্প ছাপা হতো। আমার প্রথম 2001 সালের জুলাই মাসে 11 সংখ্যায় আমার 5টা কবিতা একটা গল্প প্রথম প্রকাশিত হয়। তার আগে অবশ্য আমার প্রথম বলতে গেলে আমি স্কুল জীবন থেকে একটু লেখালেখি শুরু করি। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন স্কুল ম্যাগাজিনে আমার একটা প্রথম গল্প প্রকাশ হয়, গল্পর নাম জমিদার ও ঘোড়ার ডিম। তারপরেই আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতে শুরু করি, এবং একক মানে আমার সংকলনে লেখা প্রথম বেরোয় 2001 সালে সাহিত্যিক অমল মুখোপাধ্যায়ের ভালোবাসার দুই দিগন্ত। আচ্ছা, তাহলে আপনার লেখাতে বারে বারে কোন বিষয়টা প্রাধান্য পেয়েছে? এই যে ভালোবাসার দুই দিগন্ত, মানে ভালোবাসা মানে কোন দিকটা প্রাধান্য পেয়েছে বলতে পারেন প্রেম, বিরহ, সমস্ত আমার গল্পে বোধহয় প্রেম বিরহটা প্রাধান্য পেয়েছে। আচ্ছা, প্রথম একক সংকলন আপনার কোন? আমার প্রথম একক সংকলন প্রকাশিত হয় 2017 সালের 19শে জুলাই, জীবনের সঙ্গে দেখা। 22টা কবিতা ছিল আর 12টা গল্প ছিল। প্রথম 2017 সালের 19শে জুলাই।
জীবনের সঙ্গে দেখা। হুম তারপরে আমার দ্বিতীয় সংখ্যা জীবনের ছায়াছবি 8ই মে 2018 সালে কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হয়। কলকাতা বইমেলা 2019-এ জীবনের কলরব বইটি প্রকাশিত হয়। 2020 6ই ফেব্রুয়ারি পৃথ্বীরাজ ক্লাবে রাজনীতি রং বেরং বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। 2021-এর 9ই ফেব্রুয়ারি জীবনের গল্প কথা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হয়, আনুষ্ঠানিক প্রকাশ পায়। এছাড়া আমার একটা দ্বন্দ্ব টেলিফিল্ম স্বল্প দৈর্ঘ্যের ছবি, সেটাও কলকাতা বইমেলায় 2019-এ আমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করি। সেটা হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা টিভি দূরদর্শনে দেখতে পাবেন। আচ্ছা, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আপনার বইগুলো সম্বন্ধে জানতে বা পড়তে চান, তাহলে এগুলো কোথায় পাবেন তারা? কলকাতা কলেজ স্ট্রিটে সেন্ট ব্রাদার্স, কলেজ স্ট্রিটে চ্যাটার্জিয়ান চক্রবর্তী, কলেজ স্ট্রিটে এস মণ্ডল, পাতিরাম, শ্যামল বুক হাউস সহ বিভিন্ন জায়গায় আমার বই পাওয়া যায়। আর যারা অনুষ্ঠান দেখছেন, যারা এই অনুষ্ঠানে যে বইগুলোর কথা বলা হলো, আপনাদের যাদের ভালো লাগছে, এগুলো নিয়ে সংগ্রহ করে আপনারা পড়তে চাইছেন, যেই উক্ত দোকানগুলো যেগুলো নাম বললেন সেখানে আপনারা আসতে পারেন, বা ইনফ্যাক্ট যদি এগুলো আপনারা নোট ডাউন না করে রাখেন তাহলে আপনারা দেখুন একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে আপনারা কল করে নিন, আপনারা সেখান থেকেও জানতে পারবেন। আর এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে পাচ্ছেন, অর্থাৎ মানে যাদের ভালো লাগছে তারা কিন্তু বারে বারে এই অনুষ্ঠানটি ফিরে ফিরে দেখতে পাচ্ছেন। তো বইমেলায় আপনার বইগুলো প্রকাশিত হয়ে থাকে সাধারণত, বাট এখন তো বইমেলা হচ্ছে না, তো মানে আপনার তাহলে মানে প্রকাশনের ব্যাপারটা আপনি কিভাবে করছেন? এবারে আমার যে বইটা প্রকাশ হওয়ার কথা, মুর্শিদাবাদ নিয়ে একটা, মুর্শিদাবাদে আপনি অনেক ইতিহাস পাবেন, হাজারদুয়ারি, ইমামবাড়া থেকে শুরু করে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তার অনেক বইতে পেয়ে যাবেন। কিন্তু অনেক ছোটোখাটো মন্দির আছে, অনেক ছোটোখাটো মসজিদ আছে, অনেক ছোটোখাটো স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদ, সেই খবরগুলো সাধারণত টেনে আনা হয় না। আমি সেইগুলোকে নিয়ে একটা বই করছি, অচেনা অজানা মুর্শিদাবাদ। যদি বইমেলা 2021-এ তো 22-এ জানুয়ারিতে সম্ভবত যদি কোভিড থেকে আমরা মুক্তি পাই তাহলে বইমেলা হতে পারে, তাহলে বইমেলার মধ্যেই আমার প্রকাশিত হবে, না হলে কোনো কলকাতার কোনো হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে, অচেনা অজানা মুর্শিদাবাদ। তো নামটার মধ্যে একটা ঐতিহাসিক ছোঁয়া আছে, অচেনা অজানা মুর্শিদাবাদ। কেন এটাতে আর অন্যান্য সংকলনে যেমন আমার কবিতা এবং গল্পে প্রেম, বিরহ ইত্যাদি ইত্যাদি আছে, জীবনে আমার সব বইগুলোই নাম জীবনের সঙ্গে দেখা, জীবনের ছায়াছবি, জীবনের কলরব, জীবনের গল্প কথা, শুধু রাজনীতি নিয়ে একটা রাজনীতি রং বেরং আছে। সম্বন্ধে বলতে বলতে তো জীবন সম্পর্কিত যদি আপনার কোনো কবিতা থাকে সেটা এই মুহূর্তে কি শোনা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে একটুখানি সেটা শুনে তারপরে আবার আলোচনায় আসবো। হ্যাঁ, জীবন নিয়ে কবিতা, আমি একটা ছোট্ট কবিতা আগে পড়ি। শুধু তোমারই জন্যে। একদিন বারান্দায় বসে আছি পার্ক স্ট্রিটে, আমি যেখানে থাকতাম, আগে যেখানে থাকতাম না, তো সেখানে বারান্দায় বসে আছি, একটা সামনে গাছ আছে, গাছের মধ্যে সেই সময় বৃষ্টি হচ্ছে, সেখানে বসে বসে আমি একটা কবিতা লিখি। বারান্দায় বসে বৃষ্টি দেখি শুধু তোমারই জন্যে, গাছের পাতা থেকে জল ঝরে শুধু তোমারই জন্যে, গাছের ডালে বসে দুটো বুলবুলি গল্প করে শুধু তোমারই জন্যে, ভিজে হাওয়ায় স্পর্শ গায়ে এসে লুটিয়ে পড়ে শুধু তোমারই জন্যে, মন কেমন করা ভালো লাগায় মনটা ভরে ওঠে শুধু তোমারই জন্যে, ধীরে ধীরে আকাশের রং বদলায় শুধু তোমারই জন্যে, ঘন মেঘের চাদর জড়িয়ে সন্ধ্যা নামে তীরে, মনের মধ্যে একটি কথায় বাজে মনকে ঘিরে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্য। বাহ, দারুণ। একদম নিবিড় ভালোবাসার কথা বলেছে। যদিও অনেকেরই মতামত যে এখন পৃথিবীর থেকে ভালোবাসা হারিয়ে গেছে, পৃথিবী শুষ্ক হয়ে গেছে, কিন্তু এই যে কবিতার মধ্য থেকে বা কবি মহিবুর রহমানের এই ধরনের লেখনী থেকে আমরা কিন্তু সেই ভালোবাসার কিছু কিছু মুহূর্তকে আমরা উপলব্ধি করতে পারি। আর এভাবেই কিন্তু কবিতা আমাদের আনন্দ দেয়। বা আমরা যখন যারা মানে খুব কষ্ট পাচ্ছে, ভালোবাসা হারিয়ে গেছে, তাদের জন্য সেই ভালোবাসার মুহূর্তগুলো হয়তো ফিরিয়ে আনবে। খুব ভালো লাগলো শুনে। তো এই যে ভালোবাসা কেন্দ্রিক কবিতা, তো মানে আপনি প্রধানত কি ধরনের কবিতা লিখতে ভালোবাসেন? মানে ভালোবাসা তো জীবন কেন্দ্রিক শুনলাম, কিন্তু মনের মধ্যে কি কোনো আশা ছিল যে এই জায়গাটা আমি লিখতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে আমি এই জায়গাটা লিখতে পারলাম না? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কোনো লেখকের বা কোনো কবি আঘাত না পেলে কবিতা একদম প্রকাশ পায় না। ঠিক। আমার এটা ব্যক্তিগত ধারণা। আঘাত থেকে মানুষ, আমি আনন্দেও কবিতা লিখি, দুঃখেও কবিতা লিখি। আমি একদিন কলেজ স্ট্রিট থেকে আমি একদিন শ্যামবাজারে মনীন্দ্রচন্দ্র কলেজ আছে, তার উল্টো দিকে আমার এক বন্ধুর দোকান আছে, সেখানে আমি আড্ডা মারতাম। সেখান থেকে একদিন আমি বিডন স্ট্রিটে বর্তমানে মন্ত্রী, তখন বিধায়ক ছিলেন সাধন পাণ্ডের বিডন স্ট্রিটের অফিসে আসছিলাম, সেন্ট্রাল এভিনিউ ধরে আসছি। হঠাৎ দেখলাম শ্যাম পার্কের পাশে একটা মেয়ে ফুটপাতের উপর, একটা মেয়ে পোটলা থেকে একটা সস্তা দরের পাউডার বের করে একটা আয়না নিয়ে, ছোট্ট আয়না নিয়ে, মুখে মেকআপ টেকআপ দিয়ে, একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে বাচ্চাটাকে একটা এর উপরে ফুটপাতেই শুইয়ে দিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটি এলো, এসে ঠিক ওখানে রেড যে এলাকা আছে সেন্ট্রাল এভিনিউ বটতলা থানা এরিয়ায়, সেই রেড এলাকায় একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ালো। একটু পরে একটা খদ্দের এলো, পাড়ার ভিতরে ঢুকে গেল। তো আমি তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, কবিতার নাম ঠিকানা ফুটপাত। তো আপনি যদি বলেন তো কবিতাটা আমি পাঠ করতে পারি। ঠিকানা ফুটপাত, প্রেক্ষাপটটা এত সুন্দর, এত ইন্টারেস্টিং, অবশ্যই কবিতাতে তো যাবই। আমার কবিতার শিরোনাম হচ্ছে ঠিকানা ফুটপাত। অন্ধকার যার কেটেছে সারাটা জীবন, তার কাছেই তোরা খুঁজিস আলোর সন্ধান। এক মুঠো ভাতের জন্য যাকে দাঁড়াতে হয় ল্যাম্পপোস্টের নিচে, তার কাছেই তোরা করিস সুখের সন্ধান। মাটিতে পড়ে কাঁদছে তার অভুক্ত সন্তান আজও, বাইরে থেকে হাঁক আসে সন্ধে হলো তাড়াতাড়ি সাজো। দুফোঁটা দুধ দিতে পারবে সন্তানকে সেই আশায়, সন্ধে হলে যাত্রার কাছে সে শরীর ভেলা বাসায়। অচেনা অজানা কতকগুলো মুখ তাকে পণ্য বলেই জানে, তারা ওর শরীরটা চায় রাত ভোর নামমাত্র দামে। বাঁচার এবং বাঁচানোর লড়াইয়ে সে মেতে উঠেছে আজ। লোকে ব্যঙ্গ করে বলে, বাহ দেখ সতীর সাজ, করে মাল করে লুটে নেওয়ার মহাপুণ্য কাজ। বড় হয়ে শিশুটিও তাকে প্রশ্ন করে, বলো আমার পরিচয় কি? মা বলে, আমি যে তোরই মা, এই যথেষ্ট নই কি? তবুও ছেলে প্রশ্ন করে, কে বা আমার বাবা, কি বা আমার জাতি? মা চোখের জলে ভাসে, পাগল রে, আমাদের কোনো জাত হয় না, শুধু ঠিকানা ফুটপাত। সত্যি মানে জীবনের একটি নির্মম সত্য উঠছে কবিতার মধ্যে দিয়ে। এবং আমাদের বাস্তব, কঠোর বাস্তব, যেটা হয়তো আমাদের ভালো লাগে না শুনতে, কিন্তু এটা বাস্তব, যেটা কিন্তু এইভাবে কবিতা এবং সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের কাছে, আমাদের সামনে বারে বারে ধরা দেয়। তো এই সূত্রে বলবো যে আমাদের মানে দেশের যে যারা মানে বিশ্বকবি রয়েছেন, বড় বড় যারা কবি সাহিত্যিকরা রয়েছেন, তারা আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছেন, বা তাদের লেখনী আপনার কখনো মনে হচ্ছে যে না এরকম ধরনের একটা কবিতা পড়ে বা শুনে এই ধরনের আমি লিখবো? না, হ্যাঁ নিশ্চয়ই আমার মনে প্রভাব ফেলেছে লেখার জগতে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, তারপরে আপনার মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, এরা তো ছিলেনই। পাশাপাশি আমার এখন যারা প্রতিষ্ঠিত কবি লেখক, কবি শ্যামলকান্তি দাস, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, প্রাক্তন আইপিএস এবং কবি মানে লেখক ডক্টর নজরুল ইসলাম, কবি কৃষ্ণা বসু, ডক্টর কৃষ্ণা বসু,
প্রাক্তন আইপিএস এবং লেখক তপন চট্টোপাধ্যায়, এদের দ্বারা আমি বেশি লেখাতে প্রভাবিত হয়েছি। বা শুভ দাশগুপ্ত, আমার তো খুব ভালো লাগে ওনার কবিতা। হ্যাঁ, শুভ দাশগুপ্তরও আমি কবিতা এগুলো করি। তবে আমার বলতে পারেন তিনজন না, ঠিক 5 জন আমার লেখার জগতে এখনো অভিভাবক: কবি শ্যামলকান্তি দাস, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, কবি কৃষ্ণা বসু, ডক্টর নজরুল ইসলাম, তপন চট্টোপাধ্যায়। আমি যে কোনো ব্যাপারে লিখতে গিয়ে হয়তো একটা কোনো চিন্তা করছি, কোনো বানান বা কোনো এই জায়গাটা কী আসতে পারে, এই জায়গাটা ভুল লিখে ফেললাম কিনা, সঙ্গে সঙ্গে আমি এই হয় ডক্টর নজরুল ইসলাম কিংবা শ্যামলকান্তি দাস কিংবা পৃথ্বীরাজ সেন কিংবা ডক্টর কৃষ্ণা বসু কিংবা তপন চট্টোপাধ্যায়, এদের মধ্যেই আমি ফোন করে জানতে চাই এটা আমি লিখছি, এটা কি আমার ভুল হয়েছে বা এই বানানটা কি আমি ভুল করছি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাদের সঙ্গে আমি আলোচনা করি। মানে আপনি তাদেরকে অভিভাবক হিসেবে পেয়েছেন, তাদের আশীর্বাদ পেয়েছেন। হ্যাঁ, এটাও একটা প্রথম বড় অভিভাবক দিক হিসাবে আপনার আমি জীবনে। যাকে পেয়েছিলাম, যার জন্য আমার লেখার শুরু, তিনি হচ্ছেন আমার ছোট কাকা স্বর্গীয় শামসুজ্জোহা মণ্ডল। পরবর্তীতে 2001 সালে সাহিত্যিক, কবি এবং সাংবাদিক অমল মুখোপাধ্যায়কে পেয়েছিলাম। দুর্ভাগ্য আমার দুজনেই এহলোক ত্যাগ করেছেন, তারা কেউ নেই। এই দুজনেই আমার প্রথম প্রভাবিত করে এবং আমার অনুপ্রেরণা যোগায়। বাবা মা তো আমার আছেনই, তারা তো প্রথম থেকেই আছেন, এবং বাবা মা থাকলেও সেই সঙ্গে আমার ছোটো কাকাই আমাকে আমার লেখাপড়া থেকে শুরু করে, আমার লেখালেখি থেকে শুরু করে সমস্ত কিছুতেই তিনি আমার পাশে ছিলেন। তারপরে অমল মুখোপাধ্যায় ছিলেন, পরবর্তীতে শ্যামলবাবু, পৃথ্বীরাজবাবুরা আছেন। আচ্ছা, আপনি তো আবৃত্তির সূত্রে, মানে আবৃত্তি করার জন্য তো বিভিন্ন জায়গায় গিয়েছেন। আমি সেই অর্থে আবৃত্তির জন্য নয়, কবি সমাবেশ হতো, হ্যাঁ, আমরা সাধারণত কবিতা পাঠ করি। আবৃত্তি কবিতার মধ্যে একটা পার্থক্য আছে। আবৃত্তি ছন্দ, আবৃত্তির মধ্যে অলংকার থাকে, মননশীলতা থাকে। আর কবিতা পাঠ হচ্ছে একটা বইয়ে কবিতা, সেটাকে আমি ছেদ, পূর্ণচ্ছেদ, কমা এগুলোকে দেখে আমি কবিতা পাঠ করলাম। কবিতা এবং আবৃত্তির মধ্যে একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে। তো আপনার এই যে মানে আবৃত্তির ক্ষেত্রে, মানে আপনি কোথায় কোথায় গিয়েছেন আবৃত্তির সূত্রে? আবৃত্তির সূত্রে আমি কলকাতায় আবৃত্তির বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, আমি মধুসূদন মঞ্চে, বাংলা একাডেমিতে, নন্দনে, জীবনানন্দ সভাগৃহে, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, ক্যালকাটা ইউনিভার্সিটি দ্বারভাঙা বিল্ডিং, কেপি ঘোষ মেমোরিয়াল হল, শিয়ালদা, এখানে বিভিন্ন যে জায়গায় হয়েছে। এছাড়া পার্টিসিপেট করেছি আমি হলদিয়া, 8ম সম্মেলন হয়েছিল কবি এবং সাহিত্য ছাড়া ইন্ডিয়ার লোকজন, মানে কবি লেখকরা এসেছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমি দীঘাতে একটা কবি সমাবেশে উপস্থিত ছিলাম। আমি তমলুকে কবি সমাবেশে উপস্থিত ছিলাম। আমি আসানসোলে, বর্ধমানে, আমি বিভিন্ন জায়গায় কবিতা এবং কবি সমাবেশে আমি উপস্থিত হয়েছি। এছাড়াও ক্যানিংয়ে আমি উপস্থিত হয়েছি। আমার পুরস্কারেরগুলো পরে বলবো, কোথায় কোথায় আমাকে পুরস্কৃত করা হয়েছে সেটা পরে। তো আমি মানে পশ্চিমবাংলার বাইরেও কবিতা পাঠের জন্য আমি গেছি। বাংলাদেশে প্রথম গেছিলাম 2018 সালের 3রা জানুয়ারি। সেখানে টাঙ্গাইল আমরা প্রথম গেছিলাম। এখান থেকে কবি শ্যামলকান্তি দাস, তার নেতৃত্বে আমরা ইন্ডিয়া থেকে 35 জন গেছিলাম। টাঙ্গাইলে আমাদের 3 দিন কবি সমাবেশ ছিল। সেখানকার টাঙ্গাইল ক্লাবের কর্ণধার তথা বাংলাদেশের খ্যাতিমান কবি মাহমুদ কামাল আমার খুব শ্রদ্ধেয়, আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। টাঙ্গাইলে আমরা 3 দিন কবি সমাবেশে অনুষ্ঠান করেছি। টাঙ্গাইল থেকে আমরা গেছিলাম ময়মনসিংহ। ময়মনসিংহ যেখানে তসলিমা নাসরিন এর জন্মভূমি। ময়মনসিংহে আমাদের একটা হলে একদিনের একটা অনুষ্ঠান হয়েছিল, কবি সাহিত্য সভা। সেখানকার যিনি জেলা শাসক, তিনি উদ্বোধন করেছিলেন। বিভিন্ন কবি লেখকরা বাংলাদেশের এবং আমরা যারা গেছিলাম সব উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হবিবুল্লাহ থেকে শুরু করে, হবিবুল্লাহ সিরাজি থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। সেখান থেকে আমরা ঢাকা শহরে গেছিলাম। বাংলাদেশের খ্যাতিমান কবি সালেম সুলেরি, এখন নিউ ইয়র্ক প্রবাসী, নিউ ইয়র্কে থাকেন, তার নেতৃত্বে ঢাকায় আমাদের একটা কবিতা সম্মেলন হয়েছিল একদিনের জন্য। সেখান থেকে আমরা ফিরে আসি। সেখানে আমার আলাপ হয়েছিল বাংলাদেশের এ যুগের একজন মানে গায়িকা বিউটি চক্রবর্তী, তার সঙ্গে আমার এখনো নিয়মিত যোগাযোগ আছে। তিনি ভীষণ ভালো গান করেন। বাংলাদেশে দ্বিতীয়বার গেছি, সেটা 2020 সালের জানুয়ারি মাসে। ঢাকা, চট্টগ্রাম, মানে চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি জায়গায় দুবারই আমি গেছি। তার আগে বাংলাদেশ চিনতাম না, জানতাম না। এখন বাংলাদেশের বহু লেখক লেখিকার সঙ্গে যাওয়ার সুবিধে পরিচয় আছে নিয়মিত। এখন কোভিড প্রোগ্রাম হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে বাংলাদেশে। জানুয়ারিতে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, জুলাই ক্যান্সেল হচ্ছে ঠিকই, কিন্তু তাদের সঙ্গে নিয়মিত আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ আছে। বাংলাদেশের পরিচিত কবি সাহিত্যিকের নাম যাদের বলতে হয়, প্রথমেই বলতে হয় মোহাম্মদ নুরুল হুদা মাহমুদ কামাল, ফজলুর রহমান খান ফারুক সাহেব, উনি আবার টাঙ্গাইলের চেয়ারম্যান, আমাদের এখানে জেলা পরিষদের সভাধিপতি বলা হয়, ওদের চেয়ারম্যান বলা হয়। রফিকুল হক দাদু ভাই, বাংলাদেশের একটা যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়, তার সম্পাদক। কবি সালেম সুলেরি, হাবিবুল্লাহ সিরাজি, কবি কামাল চৌধুরী, মুফিদা আকবর, লুৎফান্নেসা, আমিনুর রহমান, কবি এবং দূরদর্শনের ভীষণ বাংলা দূরদর্শনের সাংবাদিক তৃণা, ফারহিনা তৃণা, গায়িকা বিউটি চক্রবর্তী, কবি সীমা ইসলাম, রুহেল মুক্তারা মুক্তা, অনামিকা মজুমদার, সমর ভৌমিক, বদরুল আহসান খান, প্রবীণ কবি ওয়াহিদ রহমান, জাহাঙ্গীর, রমজান বিন মুজাম্মেল, একটা রাইসুল, ইউসুফ রেজা, সোহাগ সিদ্দিকী, রিশাদ হুদা, রুহুল আমিন, আশরাফ হোসেন, মানিক মোহাম্মদ, আর কার বলবো, অনেক অনেক লেখকের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। খুব ভালো লাগে, তারাও খুব ভালোবাসেন। বাংলাদেশের লোক, বাংলাদেশের কবি সাহিত্যিকরা যেভাবে প্রাণ দিয়ে বাংলাটাকে রুখে ধরেছে, আমার মনে হয় আমরা পশ্চিমবাংলার মানুষ পারি না, আমরা চেষ্টা করি। এবং তারা, তাদের আতিথেয়তা সত্যি মানে তুলনা হয় না। একদম। আচ্ছা, তাহলে আপনার প্রবন্ধ থেকে একটু এখন পাঠ শুনতে পারি? হ্যাঁ, আমি একটা ছোট্ট গল্প পাঠ করি। এটা কি লেটেস্ট? হ্যাঁ, লেটেস্ট। এটা একটা পত্রিকাতে প্রকাশ পেয়েছে। পত্রিকাটা আমি হাতে পাইনি এখনো। লাবণ্য, নার্গিস আমাদের বর্ধমানের মেয়ে, কিন্তু তিনি থাকেন মুম্বাইয়ে। মুম্বাই থেকে লাবণ্য একটা পত্রিকা বের করেন, তাতে প্রকাশিত পেয়েছে। আমি সেই গল্পটা, ছোট্ট একটা অনুগল্প, সেটা একটু পাঠ করে আমি দর্শকদের শোনাবো। বেশ। লাবণ্য নাম, লাবণ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। গল্পটা নাম হচ্ছে অন্য নেশা। অন্য নেশা। বেশ কয়েকদিন ধরে সন্ধ্যের পর সমরেশ অফিস থেকে বেরিয়ে সোজা চলে আসে এসপ্ল্যানেডের এদিকটায়। সারি সারি বাস দাঁড়িয়ে থাকে, একের পর এক ট্যাক্সি এসে দাঁড়ায়। সমরেশ কোথায় যাবে কিছুতেই ঠিক করতে পারে না, অথচ ইচ্ছে করলে এখান থেকে কলকাতার যে কোনো দিকেই ও যেতে পারে। কিন্তু না, কয়েকটা সন্ধে একা একাই কাটালো সমরেশ। সেরকম কোনো জায়গাতেই যেতে ইচ্ছে করলো না। ময়দানের আলো আধারিতে ঘুরে ঘুরে খারাপ ভাবটাকে কাটাতে চাইল। আসলে একজন মানুষ থাকে যারা নিজের দুঃখকে বুকের ভেতরে আগলে রাখতেই ভালোবাসে। এদের অভিমান একদিকে যেমন শুকনো, অন্যদিকেই তেমনি বড্ড বেশি তীব্র। সমরেশ অনেকটা এইরকমই। শ্রেয়ার সঙ্গে সমরেশের আলাপটা খুব আকর্ষিতভাবে হয়েছিল। এসব আলাপ চিরকাল এভাবেই হয়। শ্রেয়া এক অভিনেত্রীর সঙ্গে সমরেশের বাড়ি এসেছিল অ্যাড করার উদ্দেশ্যে। 26 বছরের তন্বী শ্রেয়া, খুব স্মার্ট, সুন্দরী, স্লিম। ওর কণ্ঠের আচ্ছন্নতা সমরেশের বুকে ঢেউ তুলেছিল সেদিনই। নবীনা এই অভিনেত্রীর নিবিষ্ট চোখে কণ্ঠের উচ্চারিত প্রতিটি শব্দে যেন বিদ্যুৎ ছড়িয়ে দিল সমরের শরীরে। অনেক অভিনেত্রীর সঙ্গে পরিচয় আছে সমরেশের, অথচ এরকম বিবশ এর আগে আর কোনোদিন হয়নি। হঠাৎই এক সন্ধ্যায় সমরেশের মনে হলো কি এক চুম্বক শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে গভীর সেই কণ্ঠস্বরের অন্দরমহলে, যেখানে পৃথিবীর সব অমৃত জমা হয়ে আছে।
এরপর শ্রেয়ার সঙ্গে আলাপ হতে দেরি হয়নি। আসলে সমরেশের যা পেশা, যে কারোর সঙ্গে পরিচয় করাটা মোটেই কঠিন কাজ নয়। আলাপ হওয়ার পর সেদিন প্রথম শ্রেয়ার সঙ্গেই সমরেশ চৌরঙ্গিপাড়ায় এক রেস্তোরাঁতে যায়। সেদিন খাবারের অর্ডার শ্রেয়াই দিয়েছিল। রেস্তোরাঁয় যে কেবিনে তারা বসেছিল সেখানে মৃদু আওয়াজে ক্যাসেট বাজছিল, ক্যাসেটে বাঁশির সুর বাজছিল। শ্রেয়ার খাবারের অর্ডার দেওয়ার ধরন দেখেই সমরেশ বুঝেছিল যে তার রুচিবোধ কতটা। এসব যেন শ্রেয়াকেই মানায়। 37 বছরের সমরেশ ইচ্ছে করলে অনেক জায়গাতেই যেতে পারত। এতগুলো বছরের লড়াই কলকাতায় সব প্রান্তে ওর নানা জায়গা করে নিয়েছিল। সেদিন যে একটু মোহগ্রস্ত হয়েছিল তা হয়নি তা নয়, তবে আজন্ম প্রেমিক সমরেশকে বাঁধতে পারেনি কেউই। আলাদা করে ও মনে রাখতে চায়নি কাউকেই। তবুও খুব স্পর্শকাতর বলেই হয়তো এদের দু একজনকে ঘিরেই কিছু টুকরো টুকরো স্মৃতির কথা মনে পড়ে মাঝে মাঝে বুকটা কেমন মোচড় দিয়ে উঠত। কিন্তু এই প্রথম শ্রেয়ার কাছে এসে মনে হলো এখান থেকে আর ফিরে যাওয়া যায় না। গানের মর্মর ধ্বনি বুকে বেজে গেও সমরেশ সে কথা খুব সহজে বলতে পারেনি শ্রেয়াকে। অনেক দিন রেভিতে বুকের মধ্যে জমিয়ে রেখে তারপর একদিন হঠাৎই বলে ফেলেছিল। পরিচয়টা একটু নিবিড় হবার পর থেকে নানা প্রয়োজনে শ্রেয়া প্রায় সন্ধেতেই চলে আসতো সমরেশের বাড়িতে। টেবিলের উপর রাখা প্যাডে মাথা গুজে একটার পর একটা পাতা ঝড়ের গতিতে লিখে যেত সমরেশ। ওর উল্টো দিকের চেয়ারের লাজুক মেয়ের মতো চুপচাপ বসে থাকতো শ্রেয়া। একটা মুহূর্তে গভীর দৃষ্টি তাকাতো সমরেশের মুখের দিকে। কাজ করতে করতেই চোখ তুলে ও লক্ষ্য করত কেমন নরম আলোয় রেখা ছড়িয়ে পড়েছে শ্রেয়ার চোখে মুখে। কাজ শেষ হলে ওরা দুজনে ট্যাক্সি করে অথবা বাসে চৌরঙ্গিপাড়ায় যেত। রেস্তোরাঁয় কিছু খাবার দাওয়া করে মেট্রো করে পৌঁছে দিত শ্রেয়ার বাড়িতে। এক দিন একটু রাত বেশি হয়ে গেলে ফেরার পথে কেমন ইতস্তত করতো শ্রেয়া। বলতো, বাড়িতে কাউকে না বলেই আজ তোমার কাছে চলে এসেছি। বাড়ি ফিরে সমরেশ শ্রেয়ার কাঁধে হাত রেখে গাঢ় স্বরে বলতো, বাড়িতে বলবে অভিনয়ের কাজে গিয়েছিলাম তাই একটু দেরি হলো। দুজনের সম্পর্কের দীর্ঘতা সমরেশ আর শ্রেয়ার মাঝখানে এক সময় গড়ে তুলল বিশ্বাসের সেতু। সেই সেতুর উপর দাঁড়িয়ে ওরা একজন আর একজনের মধ্যে খুঁজে পেল নির্ভরতার আশ্রয়। ট্যাক্সিতে যেতে যেতে প্রথম যেদিন সমরেশ শ্রেয়ার হাতটা ওর হাতে টেনে নিয়েছিল সেদিন শ্রেয়া কিছুটা চমকে উঠেছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই ট্যাক্সির ভিতরে সেই আবছা আলোয় সমরেশের চোখে ওর দৃষ্টি একেবারে স্থির হয়ে গেল। সেখানে সামান্যতম বিস্ময়ের চিহ্নও ছিল না। সমরেশের সব সমর্পণ যখন শ্রেয়ার কাছে, ঠিক সেই সময় দিন দশেকের জন্য শ্রেয়া মাসির বাড়ি গিয়েছিল। যাবার আগের দিন সমরেশ খুব ভেঙে পড়ে বলেছিল, তুমি থাকছো না, আমি কি করে কবিতা গল্প লিখতে পারবো? শ্রেয়া গাঢ় গলায় বলেছিল, মাত্র তো কটা দিন, দেখতে দেখতে কেটে যাবে, প্লিজ তুমি এরকম করো না, তাহলে আমি বা কি করে থাকবো? তারপরও চলে গেল ওই 10টা দিন। সারাক্ষণ সমরেশ শুধু শ্রেয়াকেই ভেবেছে। শ্রেয়া ছাড়া এতগুলো দিন কাটানোর শূন্যতা কত গভীর শুধু ওই বলতে পেরেছিল। কয়েকদিন এরকম টুকরো টুকরো অসংখ্য নিবিড় স্মৃতির কথা সমরেশ ভোলেনি। তারপর এই মাসে পার হয়ে গিয়েছে অনেকটা দিন। ভেতরে ভেতরে ক্লান্তি জমেছে, কাতর হয়েছে, অবসাদ এসেছে, তবুও বলতে পারেনি শ্রেয়াকে। মাঝে মাঝে স্মৃতিময় এক ধরনের স্তব্ধতা ঘিরে ধরতে চেয়েছে ওকে। আর সেই সব মুহূর্তে বাষ্পাচ্ছন্ন হয়ে উঠেছিল ওর দুচোখ। তবুও ভুলতে পারেনি শ্রেয়া যেন সমরেশের জপমালা। ওদিকে সব সময় শ্রেয়ার কথা মনে পড়ে। ওর জীবনে শ্রেয়া কি শুধু ছিল বন্ধু, না আরও অন্য কিছু? শ্রেয়া প্রথম প্রেম নিবেদন করেছিল না সমরেশ, এখন আর মনে পড়ে না। অথচ বুকের ভিতরে সেই মন কেমন করা ঝর্ণার খেলাটা চলে। একটা বয়সে মেয়েরা তো ঝর্ণায়, গভীর চোখ, অভিমানী হাসি, প্রতিদিনের একটু একটু করে ফুটে ওঠা ফুলের উচ্ছলতা, সন্ধ্যায় বারান্দায় রেলিং ধরে কোনো কল্পিত যুবকের জন্য সলজ্জ প্রতীক্ষা। এসব কিছু মিলিয়েই তো ওরা ঝর্ণা স্রোতী, ফুলের পাপড়ির মতো ওদের ফুটে ওঠা। শ্রেয়ার কথা ভাবতে গিয়েই বয়সেও সমরেশের মনে হয় একটা বিষাক্ত সাপ ক্রমাগত ওর বুকের মাঝখানে নীল বিষ ঠেলে দিচ্ছে। রক্তে ছড়িয়ে যাচ্ছে সেই বিষের স্রোত। সমরেশের মনে হতো ও একটি মানুষ গন্তব্যের কোনো লক্ষ্য ছাড়াই হেঁটে চলেছে। ওর কোনো ভালোবাসার ঘর নেই, শুধু স্বপ্নের দরজা আছে। আরও বেশ কিছুদিন পর সমরেশ একটা ভালো চাকরি পেয়েছিল। শ্রেয়া ওর জীবনে যেদিন প্রথম এলো তখনই সমরেশ ভেবেছিল ত্রয়ীর সঙ্গে শ্রেয়ার মুখের আদলে কোথায় একটা অদ্ভুত মিল আছে। সমরেশ নিজস্ব একটা ফ্ল্যাট নিয়েছে। যে চোখ দিয়ে একদিন ত্রয়ীকে দেখবে ভেবেছিল, সে চোখ দিয়েই দেখল শ্রেয়াকে। ভেবেছিল ত্রয়ীর কথা ওকে একদিন সব খুলে বলবে, কিন্তু অনেক চেষ্টা করেও সে কথা কোনোদিন বলতে পারেনি। শ্রেয়াকে সত্যিই ভালোবাসে সমরেশ, পাগলের মতো ভালোবাসে। শ্রেয়ার মন খারাপ দেখলে ভীষণ কষ্ট হয় সমরেশের। অনেক
ক্ষণ ধরে দোতলায় এই ঘরে সমরেশ বসে আছে। বাল্ব থেকে নীল নীল আলো ঠিকরে পড়ছে। ওর চোখে ঘুম নেই জীবনের, অনেক ভাবনাই ভাবছে, অনেক স্মৃতি, নির্জনতার কত স্বপ্নের কথা সমরেশ বুঝতে পারে। এক একটা ভুল নিয়ে মানুষকে সারাটা জীবন বেঁচে থাকতে হয় এখানে। সেটাকে ভেঙে আসল সত্যের কাছে ফিরে আসতে চায় না কেউ। তারপর একদিন হঠাৎ নিজের কাছে অদৃশ্য হয়ে যেতে হয়। এতগুলো বছর এমন করে নিজেকে দেখার কথা কখনো মনে আসেনি। এতদিন শুধু ভেবে এসেছে অফিস, বাড়ি, ঘর, টাকা পয়সা, এসব কিছুরই কথা। সেদিন সন্ধ্যের পর থেকে ওর এতদিনের জীবনটা চুরমার হয়ে গিয়েছে। ও কিছুতেই ভুলতে পারছে না সেই দিনের সন্ধ্যাটাকে। ঘরে বসে টেলিভিশনে দেখছিল শ্রেয়া, পাশে বসে টেলিভিশনের পর্দায় এত বছর পর ত্রয়ীকে এমন অলৌকিকভাবে ভেসে উঠতে দেখবে ভাবতেই পারেনি। একটি স্টেজ শোতে নৃত্যের সঙ্গে গাইছে, রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না। বাহ, অপূর্ব, মানে পুরো আমাদের জীবনের প্রতিচ্ছবি। এবং এই যে এখন সব পরকীয়া নিয়ে যে ভীষণভাবে আলোচনা, এখন তো নানান ঘটনা ঘটছে, তো সেইখান থেকেই সেই ধরনের একটা লেখা শুনলাম আর কি। তো সামনে যে আপনার যে বই প্রকাশিত হতে চলেছে, অচেনা অজানা মুর্শিদাবাদ, তো এইখান থেকে এই যে বইটি আপনি প্রকাশ করছেন, এখান থেকে যদি এই যে নানান মানে ছোটোখাটো জায়গা যেগুলো আমরা হয়তো মুর্শিদাবাদে গেলে মানে ভিজিট করি হয়তো বা করিও না, বা দেখায় না সাধারণত গাইডরা, তো সেই রকম কোনো জায়গার কথা নিশ্চয়ই উল্লেখ রয়েছে এখানে। হ্যাঁ, সেখানে আমি উল্লেখ করেছি হাজারদুয়ারি, মতিঝিল, কাটরা মসজিদ, তোপখানা, কাঠগোলা বাগান, এগুলো তো আছেই, এগুলো কমন জায়গা আছে। রাজবাড়ি, সেগুলো তুলে ধরেছি। পাশাপাশি আমি তুলে ধরতে চেয়েছি, যেহেতু অচেনা অজানা বলেছি, যেগুলো ইতিহাসে কিছু সামান্যতম কিছু ইতিহাসে আছে, আমি তুলে ধরেছি। যেমন ধরুন একটা ভট্টবটি মন্দির আছে, সেই মন্দিরটা ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে। সেই মন্দিরটা কে নির্মাণ করেছিল, কার উদ্যোগে হয়েছিল, সেই মন্দিরটা তুলে ধরার চেষ্টা করেছি। কোনো একটা মসজিদ, সেই মসজিদটা তুলে ধরার চেষ্টা করেছি। কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী মুর্শিদাবাদে, সেখানে রাঙামাটি চাঁদপাড়া একটা গ্রাম আছে, সেই গ্রামের স্মৃতি, কিভাবে রাঙামাটি নাম হয়েছে। কোথায় কোথায় মুর্শিদাবাদে মেলা হয়, বিভিন্ন মাসে মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাগুলোর কারণটা কি, কেন ওই সেই মেলা প্রথম শুরু হয়েছিল। জন্মসূত্রে মুর্শিদাবাদের সাথে যুক্ত। হ্যাঁ, আমি আমার জন্মই মুর্শিদাবাদে, জন্মসূত্রে আমার মুর্শিদাবাদের। তবুও আমাকে এই বইটা লিখতে গিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। সেই মসজিদগুলো মোটামুটি ছবি তোলার চেষ্টা করছি, সেই মন্দিরগুলো ছবি নেওয়ার চেষ্টা করছি। অনেক ধ্বংসস্তূপ, কোনো বৌদ্ধ মন্দির, কোনো একটা হিস্টোরিক্যাল বাড়ি, সেই বাড়িটা কার বাড়ি ছিল, কোন মহারাজার ছিল, বা নবাবদের ছিল কিনা, বা মির্জাদের কারো ছিল কিনা, সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মুর্শিদাবাদে কোথায় কোথায় মেলা হয়? আমরা তো মানে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় মেলা হয়। মুর্শিদাবাদে প্রপার বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি মেলা হয় পৌষ মাসে। কিরিট, যেখানে 51তম কিরিট পড়েছিল কিটোশরী মুর্শিদাবাদে, সেখানে পৌষ মাসে মেলা হয়। নবগ্রামের 5 গ্রাম বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিল আছে, বসিয়ার বিল, সেখানে একটা মেলা হয়। নবগ্রাম থানার শিবপুরে, গোপগ্রাম শিবপুরের মাঝে একটা শিব পুজো, ওখানে একটা মেলা অনুষ্ঠিত হয়। আগে তো সার্কাস, জাদুঘর, মানে চিড়িয়াখানা, বিভিন্ন রকম বস্তু, এখন পুতুলনাথ, সেগুলো উঠে গেছে। এখন শুধু মেলাটা অনুষ্ঠিত হয়, পুজো হয়। ওখানে সন্ন্যাসী বাগান একটা জায়গা আছে, সেখানে অক্ষয় তৃতীয়ায় পুজো হয়, মানে একটা মেলা বসে। অনেক অনেক জায়গায় এরকম মেলা। বড়ুয়াতে কয়থা বলে একটা জায়গা আছে, সেখানে মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদের ইতিবৃত্তান্ত বলতে গেলে লেখা রয়েছে এই বইটিতে, অচেনা অজানা মুর্শিদাবাদ। তো যারা ইন্টারেস্টেড, অবশ্যই আপনারা এই বইটির জন্য অপেক্ষা করে থাকুন। খুব তাড়াতাড়ি, মানে খুব শীঘ্রই আসছে, প্রকাশ করবেন। এবং আপনারা যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন, বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো একটুখানি মুর্শিদাবাদের সম্বন্ধে, মানে আপনি জন্মসূত্রে বা এই যে মুর্শিদাবাদের সাথে আজকে বহুদিন ধরে যেহেতু যুক্ত, সেই জন্য যদি একটু বিশেষ কিছু ঘটনা বলেন। আর মানে এই ঘটনাতে যাব তার আগে একটু, এই যে আপনি বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছেন, তো এইরকম কিছু সম্মান, সেই কথা একটু শুনবো। আমি মূলত সেই ধরনের বড় সম্মাননা না হলেও এই লেখার
জন্য বিভিন্ন জায়গায় কবি এবং সাহিত্য সম্মেলনে গেছি। আমি ডক্টর বিসি রায় স্মৃতি পুরস্কার পেয়েছি কলকাতায়। আমি বাংলা কবিতা উৎসবে টাঙ্গাইলে গিয়ে সম্মাননা পেয়েছি। আমি ময়মনসিংহে গিয়ে কবি সমাবেশে সম্মাননা পেয়েছি। 3 বাংলা কবিতা সম্মেলনে ঢাকায় আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। 10ম বিশ্ব বাংলা কবিতায় হলদিয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে আমি সম্মাননা পেয়েছি। সুন্দরবন কৃষ্টি সাহিত্য সম্মাননা আমাকে দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপের। বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেয়েছি নিখিল ভারত সাহিত্য পরিষদ থেকে। কবিতার শান্তিযাত্রা 8ম আন্তর্জাতিক দিবস ঢাকা বাংলাদেশ থেকে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। খড়দা, উত্তর 24 পরগনার খড়দা ইয়েস কালচারাল গ্রুপ থেকে স্মারক সম্মান দিয়েছেন। উজান সাহিত্য পত্রিকা চন্দননগর হুগলি থেকে আমাকে উজান সম্মাননা দেওয়া হয়েছে। অনুভূতি সাহিত্য পত্রিকা থেকে অনুভূতি সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে দাঁতন মেদিনীপুর থেকে। কবি রক্ষিত পুরস্কার দেওয়া হয়েছে। অনুকম্পা থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রিসেন্টলি বাংলাদেশ থেকে। এছাড়া ভুটান থেকে আমি একটা ইংরেজি কবিতা পাঠিয়েছিলাম, গত সপ্তাহে আমাকে একটা সম্মাননা পাঠানো হয়েছে। ইংরেজি কবিতাও লেখেন আপনি? ইংরাজি লেখার চেষ্টা করছি, 2-1টা বেরিয়েছে। বাহ, খুব ভালো। মানে একটা নতুন খবর পেলাম তো আজকের অনুষ্ঠানের শেষের দিকে খবরটা পেলাম। তো ইংরেজি কবিতাটা কি আপনার সাথে আছে আজকে? আপনি পড়ে একটু শোনাবেন? না, সামনে আমার মনে হয় সামনে পুজো আসছে, পুজো নিয়ে একটা কবিতা পাঠ করি। ওকে, তাই ভালো। একটা পুজো নিয়ে আমার কবিতা লেখা। পুজো পুজো গন্ধ বাতাসে, পুজো পুজো গন্ধ বাতাসে, পুজো পুজো ছন্দ আকাশে, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের বেলা, যেদিকে চাই চোখে পড়ে কাশ ফুলেরই মেলা। কিন্তু একই হঠাৎ দেখি মেঘের ছায়া কালো, এক নিমেষে নিভে গেল এত খুশির আলো। আকাশ ভেঙে নেমে এলো ঘন বরিশন, চতুর্দিকে শুনি শুধু আর্তেরই ক্রন্দন। তারপর এক সময় থেমে যায় বৃষ্টি, কিন্তু যেদিকে তাকাই শুধু জল জল আর জল। নেই লজ্জা নিবারণের জন্য শুকনো কাপড়, ত্রাণ সামগ্রী নিয়ে একটি নৌকা আসে চিড়ে মুড়িয়ার পুরনো কাপড় নিয়ে। একটি মেয়ে ছিটকে পড়ে মানুষের ধাক্কায়, ত্রাণকর্তার চোখ তার দিকে। ডেকে নিয়ে মেয়েটিকে বলেন, নতুন শাড়ি নিবি, সন্ধ্যের মুখে আসিস। কৃতজ্ঞতায় নুয়ে পড়ে মেয়েটি, মনে মনে বলে, তুমি বড় ভালো গো ত্রাণবাবু, তুমি মোর ভগবান। সন্ধ্যের মুখে চারিদিক কেমন নিঝুম, সবাই চলে গেছে। মেয়েটি উকি মারে নৌকোর ভেতর। কর্তা বলেন, এসো এসো, এই নাও তোমার শাড়ি। নতুন শাড়ি থেকে উঠে আসছে কেমন লোভী লোভী গন্ধ। নতুন শাড়িতে জড়িয়ে যেতে যেতে শুনতে পাই বিষাক্ত সাপের হিস হিস শব্দ। আজ মহাষ্টমী, পূর্ব দিকে আলো ছড়াচ্ছে মহাষ্টমীর সূর্য। নতুন শাড়ির স্বপ্ন দেখা মেয়েটি একটি নতুন শাড়ি পেয়েছে বিনিময় প্রথায়। নীল ভরে তার নিথর দেহ ঝোলে, ত্রাণকর্তার নৌকা বাঁধা গাছ থেকে গলায় সেই নতুন শাড়িটার ফাঁস। মানে বারে বারে আমাদের সমাজের নানান দিকগুলো ফুটে উঠেছে কবি মহিবুর রহমানের কবিতায়। অবশ্যই ভীষণভাবে আমার তো খুব ভালো লাগছে। এবং কবিতাটা আছে আমার কাছে, আছে একটু, তাহলে এই কবিতা পাঠ দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। যে ইংরেজি কবিতা আপনি লেখা শুরু করেছেন, এটাই কি আপনার প্রথম লেখা? এটাই প্রথম লেখা, এটাই ইংরেজি আমার প্রথম। কতক্ষণ সাথে, এবং এই কবিতা দিয়ে কিন্তু আমরা আজকের অনুষ্ঠান সমাপ্ত করব। এবং তাই যারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে রইলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এবং অবশ্যই আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো। চলে যাই কবিতায়। You come that way, you come like a blossom of rose which seemed to me like a fortune of red blood roses. I saw you once in a beautiful and romantic evening. The kisses you offered to me, they are like showers of roses from paradise. How will paint your beautiful image? I always wonder. I wish that you showers of raindrops wet
my whole body. Let me have the walls in which you go when I touch your soft hands. I always feel introduction when you were always from my side. Always wait at the point for many times. When evening came, your beauty, because like the beautiful color of sunset, I always desire to be the color of the sun, which guide you all through your ages, and for the moment I always live for you. আমরা আগামী দিনে এই ধরনের আরো লেখনীর অপেক্ষায় প্রত্যেকে রইলাম। সকলে ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। ভালো থাকবেন, দর্শকদেরও প্রণাম